তারা আসলে নাম ধরে ধরে কারা কারা কতজন মারা গেছে এটা বের করা। সরকার যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে যে প্রায় 60 জনের মতো, 60-61 জন মারা গিয়েছে। আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক মানে যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত আমার মনে হয় যে সরকারিভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত জানা, নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে, কারা কারা মারা গেলেন এটা। আর এটা কেন, এই হত্যাকাণ্ডটা কেন করা হলো? অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে পোর্ট্রে করছিল যে এটা একটা, যেহেতু ওরা 13 পয়েন্ট ডিমান্ড দিয়েছে এবং 13 পয়েন্ট ডিমান্ডের মধ্যে ব্লাসফেমি লয়ের কথা আছে, আরও কিছু কিছু আছে, যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশের যেই বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে সেটার সাথে বিরোধী। এবং তারা হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের ক্ষমতার পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই এই পুরো পৃথিবীকে বুঝানো। এটা পুরো ওই সময়টা আপনারা যদি দেখেন, ওই সময়তে ওয়ার অন টেরর চলছে। ওয়ার অন টেররে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে যে আমি বাংলাদেশে এদেরকে আমি মেরে কেটে আমি দেখাচ্ছি যে তুমি আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার। এইটা ছিল মূল এইম, তাদেরকে একটা দেখানো যে ওয়ার অন টেররের আমি এই তোমাদের সাথে আছি, ওয়েস্টের সাথে আছি, সাথে আছি। এবং এইটার জন্য সে ন্যাক্কারজনকভাবে এই হত্যাকাণ্ডটা চালিয়েছে। এটা পুরো হয়েছে ইন্টারন্যাশনাল একটা ন্যারেটিভ এরিয়ে। এবং তারও আগে আপনি দেখেন ওই বছর কিন্তু বড় বড় 2টা হত্যাকাণ্ড হয়েছে। আজকে যে 28শে ফেব্রুয়ারি, ঠিক 12 বছর আগে এই যে মাওলানা সাইদির ভার্ডিকের সময় আপনি দেখেন কি ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে। ওই হত্যাকাণ্ড কিন্তু হেফাজত, যেটা আমরা জানি, আমি নিজে আমার মনে আছে আমি তখন জার্নালিজম করছি, 130-32টা জনের আমি মৃত্যুর সংখ্যা গুনেছি সারা বাংলাদেশে। এটা যেহেতু সারা ঢাকায় তেমন একটা হয় নাই, সারা বাংলাদেশে হয়েছে, তো ফলে ঢাকার পত্রিকাগুলো এটার সেভাবে কাভারেজ দেয়নি। কিন্তু এটা একটা ভয়াবহ হত্যাকাণ্ড এবং এটা 28শে ফেব্রুয়ারি হয়েছে এবং 1 মার্চ 2 দিন, এবং পরের দিনও এটা 2 দিন ব্যাপী একটা ভয়াবহতা। এবং এখানে সাধারণত হয় কি, প্রোটেস্টের ক্ষেত্রে পুলিশ কি করেন, পুলিশ বা যাদেরকেই রাখা হয় প্যারামিলিটারি, তাদের কাজটা হচ্ছে যে আপনি নন লেথাল আপনি উইপেন ব্যবহার করবেন। আপনি কি করবেন যে অনেক ক্রাউড হয়েছে, আপনি লাঠি চার্জ করবেন, আপনি তাদেরকে বলবেন যে তোমরা আনরোলি হচ্ছ, তোমরা চলে যাও। তারা যদি সেটা না করে তখন আপনি লাঠি চার্জ করবেন, বা অনেক ক্ষেত্রে এই যে জল কামান ব্যবহার করা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনি রাবার বুলেট বা টিয়ার গ্যাস ব্যবহার করা। কিন্তু আমার যেটা খেয়াল আছে, আমি তখন ওই রিপোর্টটা করেছি যে ওই ক্ষেত্রে পুরো সারা বাংলাদেশ ব্যাপী ওরা প্রচুর রাইফেল ইউজ করেছে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ। আপনারা যদি, আমার মনে হয় যে এটা নিয়েও যে ইনভেস্টিগেট করে, নতুন করে ইনভেস্টিগেট করা উচিত। এটা একটা বড় রকমের একটা হত্যাকাণ্ড। আমি আমার জার্নালিজম ক্যারিয়ারে আমি যেগুলো কাভার করেছি, এটা আমি 2 দিন ধরে খালি লাশ গুনছি। সেই কুতুবদিয়াতে, সেই বগুড়াতে, সেই নীলফামারীতে, এমন কোথাও নাই যেখানেই প্রোটেস্ট হয়েছে সেইখানেই 3 জন, 4 জন, 5 জন, 10 জন করে মারা গেছেন। বাংলাদেশে এই যে একটা কিলিং এর একটা যে পলিটিক্স, সেটা আসলে পতিত স্বৈরাচার এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক, এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইউর গুড পার্টনার, তুমি আমাকে ক্ষমতায় রাখো, আই উইল ডু দ্যাট, আই উইল মেক শিওর যে তোমার স্বার্থটা আমি এখানে রক্ষা করব। এই পুরো ন্যারেটিভটাই এবং এইটার ফলে আপনি দেখেন এই 2টা হত্যাকাণ্ডের ফলে যখন সে 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশনে যখন সে রিগিং করলো, একটা ব্ল্যাটান্ট রিগিং, সে 2014 সালের 5ই জানুয়ারির ইলেকশন কিন্তু 1 মাস আগেই শেষ হয়ে গেছে। কারণ 1 মাস আগেই যে অর্ধেক 300টার মধ্যে অর্ধেকেরই বেশি সিটে কিন্তু 1 মাস আগেই ডিসাইড হয়ে গেছে কে জিতেছে। এটা একটা ব্ল্যাটান্ট, একটা ভয়ানক রকমের একটা রিগিং ছিল। এবং এই রিগিংটা সে দেখা যাচ্ছে যে ওয়েস্ট তাকে এন্ডোর্স করছে।
আমাদের নেইবাররা তাদেরকে এটাকে নোট করছে না তুমি মানে এই যে মানুষের আপনি এমন আমরা ভোট দিব ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে এবং এটা পুরো একটা বড় রকমের একটা ডাকাতি ভোট ডাকাতি এবং যেটা হচ্ছে যে পুরো পৃথিবীর সামনে দিয়ে কারণ এটা সে কেন করতে পেরেছে কারণ সে এই যে আগের হত্যাকাণ্ড করলো করে দেখালো যে আই এম ইওর গুড পার্টনার কারণ কি বিদেশিরা যেই ধরনের এই সমস্ত ভয়ানক ভোট ট্রিকিং হলে যেই ধরনের আওয়াজ তুলে বাইরের থেকে ইন্টারন্যাশনাল কমিটি আপনি ওই সময় দেখেন ওই আওয়াজটা খুব নিম্ন স্বরের ছিল এবং 2013 সালে আর একটা ঘটনাও ঘটেছে সেটা হচ্ছে যে 2013 ডিসেম্বরে প্রচুর ছেলেকে বিএনপি পন্থী এদেরকে 24 জনের কেউ বলে 18 জন কেউ 24 জনকে ছেলেকে উধাও করে নিয়েছে এদেরকে এখনো পাওয়া যায়নি মানে গুমের সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো ছেলে গুম হয়নি মানে পুরো 2013 সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য সাইদি সাহেবের মৌলানা সাইদির ভার্ডিক্ট তারপর হচ্ছে হেফাজতের আগে এপ্রিলেও একটা হত্যাকাণ্ড হয়েছে এপ্রিল তারপরে মে এবং শেষে যায় যে ডিসেম্বরে যে গুম পুরোটা 2013 জুড়ে এবং সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার 2014 সালের 5ই জানুয়ারির একটা এক পেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন এই ইলেকশনের ফলে তারা মোটামুটি আপনি তারপরে রেটরিকটা দেখেন যে পুরোপুরি সে নিশ্চিত যে সে আগামী আরো 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় আসবে বিকজ সে তো বুঝে গিয়েছে যে কিভাবে সে ইন্টারন্যাশনাল যারা এই আওয়াজগুলো তুলবে তাদেরকে অ্যাপিস করতে হয় তাদেরকে বুঝিয়ে দিতে হয় এই পুরো তার কাছে আসলে বাংলাদেশের মানুষ কি ভাবছে বাংলাদেশের জনগণ কি ভাবছে বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল পুরোপুরি একটা মিনিংলেস এবং সে হত্যাযজ্ঞ করে দেখাচ্ছে যে না আমি খুবই এখানে একটা স্ট্যাবিলিটি আনতে পারি হত্যা করে আমি এখানে একটা ভয়ের রাজত্ব এনে আমি এখানে একটা স্ট্যাবিলিটি আনতে পারি তো এইটারই রিপিট তারা করতে গিয়েছিল ঠিক 2024 সালের এই জুলাই অগাস্টে আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট তারা জঙ্গি তারা এই পুরোটাই হচ্ছে ওই সেই আগের ওয়ার এন্ড টেররের ন্যারেটিভে ইন্টারন্যাশনাল গ্রুপগুলোকে ইন্টারন্যাশনাল মানে ফরেন পাওয়ারগুলোকে বুঝ দেওয়া যে না এর আমরা এই জঙ্গিদেরকে মারছি এবং জঙ্গিদের মারাটা হচ্ছে বৈধ পুরো একই ন্যারেটিভ আপনি দেখেন একই ধরনের এই পুরোটা এবং এখনো যে তারা যে মিথ্যা কথাগুলো বলছে ওই একই ন্যারেটিভ এর বাইরে কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা দোসর তাদের ন্যারেটিভ একটাই এর বাইরে কোনো ন্যারেটিভ নাই ওদের পুরো 2009 থেকে 2024-25 এখন 25 ওদের কোনো সুর কোনো ধরনের কোনো চেঞ্জ যারাই ওদের পলিটিক্স করবে না যারাই ওদের বিরুদ্ধে যাবে তারাই হচ্ছে জঙ্গি তারা ইসলামিস্ট এই পুরো জিনিসটাই হচ্ছে যে ওয়ার এন্ড টেরর এর ন্যারেটিভে তারা নিজেদেরকে দেখানো যে উই আর দ্য গুড পার্টনার তুমি আমাকে এন্ডোর্স করো তুমি আমাকে সাপোর্ট করো কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি সেটা মাদ্রাসার ছেলে হোক একটা লেফটিস্ট ছেলে হোক যেই সমস্ত ধর্ম মতের পথের সমস্ত মানুষ এসে বুঝেছে যে না এনাফ ইজ এনাফ তাকে দাঁড়িয়ে থেকে মুগ্ধ তারপরে আবু সাইদ ফায়াজ এরা তাকে দেখিয়েছে যে না ইয়োর টাইম ইজ ওভার এটা একটা মহৎ বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে মহৎ মানে 1971 এর পরে ওয়ার এন্ড লিবারেশনের পরে এর চেয়ে মহৎ আসলে গণজাগরণ গণ অভ্যুত্থান হয়নি এটা একটা রিমার্কেবল ইভেন্ট থ্যাংক ইউ আপনারা খুব সুন্দর বক্তব্য দিলেন আমি মনে করি যে এই ধরনের ডিবেট আরো হওয়া উচিত বাট আমি আবারও বলি আপনারা যখনই ডিবেট করবেন প্রচুর রিসার্চটা করবেন কিভাবে ছিল ঘটনা কিভাবে আনফোল্ড করেছে পরবর্তী অ্যাক্টররা কি করেছে এগুলো সবগুলো নিয়ে আপনার আরো ইনফর্ম ডিবেট হবে থ্যাংক ইউ
কিছু কোশ্চেন আসছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো হত্যাকারীদের উপযুক্ত বিচার পাবে কিনা। আমাদের তো এই ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা, প্রত্যেকটা ইনভেস্টিগেট। কিন্তু আমাদের আসলে প্রায়োরিটি লিস্টগুলো আমরা তো জুলাই হত্যাকাণ্ডটাকে ফার্স্টে দিচ্ছি, আমাদের খুব ম্যাসিভ রিসোর্স নাই। ফার্স্টে আমাদের জুলাই আর অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে দিয়েছি। সেকেন্ড প্রায়োরিটি বা ওই একই সেম প্রায়োরিটি হচ্ছে গুম। আপনি গুমটা দেখেন কত লোককে, আমরা যেটা পাচ্ছি হিসাব পাচ্ছি যে 3,500 লোককে গুম করা হয়েছিল, সেটাও আমরা ইনভেস্টিগেট করছি। তো এগুলো করার সাথে সাথে এগুলো হবে। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন, শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। ওইটার সাথেই শাপলা চত্বর হত্যাকাণ্ডে আহত নিহতের তালিকা প্রকাশে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এটা আমার মনে হয় যে এটা ইনভেস্টিগেট করলে সবই ধীরে ধীরে পাওয়া যাবে। এটা সরকারের সাথে আমার মনে হয় যে হেফাজতেরও উচিত, তারা কতজন মারা গেছে তারা নিজেরা প্রত্যেকটা মাদ্রাসা ধরে ধরে যে আপনাদের মাদ্রাসায় কতজন মারা গেছে, এইভাবে আমার মনে হয় এটা তারাও এই কাজটা করে রাখতে পারে। তাহলে হয় কি এই কাজটা তাদের কাজটা তখন সরকারকে আরো হেল্প করবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে বিচারমুখী করার জন্য এখন কি করবে। আমরা তো অবশ্যই জানি কারা আসলে এই হত্যাকাণ্ডের মূল নায়ক, কারা কারা তখন এই মদত দিয়েছেন এবং করেছেন। তো এটা নিয়ে এটা একটা জুডিশিয়াল আসলে ইনভেস্টিগেশন করা উচিত। আমার মনে হয় ইন ডিউ কোর্স অফ টাইম এটা হবে।